আচ্ছা, আপনাদেরকেও যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের কাছে আজকের ম্যাচে সেরা মোমেন্টটা কি ছিল? তহিদ হৃদয় সে কুইক 550, পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ক্যামিও, শামী হোসেনের ঝোড়ো ক্যামিও, নাকি বাংলাদেশ শেষ 10 ওভারে বলিংয়ে যে কামব্যাকটা দিছে সেটা? এখন আপনারা অনেকে ওই বাংলাদেশ শেষ 10 ওভারে যে কামব্যাক দিচ্ছে সেটা পিক করবেন, আবার অনেকে ওই তাহিদ হৃদয়, শামী হোসেন পারবে এবং পারভেজ হোসেন ইমন ইনিংসটা পিক করবেন। আমি বলবো দুইটাই আসলে ম্যাচ আজকে মানে বেস্ট মোমেন্ট লেগেছে আমার কাছে। দেখেন, এই বিষয়ে নিয়ে কথা বলার আগে আর দুই দলের ব্যাটিংটা একটু সামারাইজ করি। আজকে লিটন দাস টস দিলেন, টস দিলে আগে বলিং করার সিদ্ধান্ত নিলেন এবং নিউজিল্যান্ড যখন ব্যাটিং স্টার্ট করলো, যখন বল ব্যাটে আসছে শুটিং করেছে, এটা ব্যাটিং উইকেট। এবং আজকে দুই দলেরই ডেবিউটান্ট ছিল। বাংলাদেশের হয়ে আজকে রিপন মন্ডলের টি-20 ইন্টারন্যাশনাল অভিষেক হয়ে গেছে, আর নিউজিল্যান্ড হয়ে আপনার ম্যাট ফিশার, তার নাম ম্যাথু ফিশার, এবং বেভন জেকবসের আপনার ডেবিউ হয়েছে আজকে। সো দুই দলের ডেবিউটান্ট ছিল এবং নিউজিল্যান্ডে দুইজন ডেবিউটান্ট খেলছেন আর হচ্ছে বাংলাদেশ একজন। এবং নিউজিল্যান্ড প্রথম 10 ওভারে যখন 100 রান তুলে ছিল, পাওয়ার প্লে তার রান ছিল 1 উইকেট 100, মানে প্রথম 10 ওভারে তার রান ছিল 2 উইকেট 100, এবং সেখান থেকে তারা হয়তো 210 215 এরকম কিছু একটা টার্গেট করছিল যে তারা ওই রানটা স্কোর করবে। বাট বাংলাদেশ 10 ওভার যে বোলিংটা করলো, যে কামব্যাকটা করলো, শেষ 10 ওভার নিউজিল্যান্ড করছে মাত্র 82 রান, হারিয়েছে 4 উইকেট। যেখানে সেখানে সরি, নেটে একটু ডিস্টার্ব করছিল তাই। শেষ 10 ওভারে নিউজিল্যান্ড করেছে 82 রান, হারিয়েছে 4 উইকেট। মানে যে পজিশনে নিউজিল্যান্ড ছিল সেখান থেকে ইজিলি 200 পসিবল ছিল। এখন আপনার ড্যানি ক্লেভারার এবং হচ্ছে ক্যাটি ক্লার্ক দুজন যখন পরপর ওভার আউট হলেন এবং রিশাদ হোসেন যখন তার আগে আউট করলেন পরপর, মানে 2 ওভার মধ্যে যখন আউট হলেন, তখন বলতে নিউজিল্যান্ডে আসলে আশাটা শেষ ছিল। মাঝখানে তারা আর উইকেট হারিয়েছে, বাট জর্জ ক্লার্কসনের ইনিংসের কারণে শেষ পর্যন্ত তারা 182 রান করতে সক্ষম হয়। এবং রিপন মন্ডল আজকে শেষ ওভারে বেশ ভালো করেছেন। হ্যাঁ, রান দিয়েছেন ঠিকই, বাট তার শেষ ওভারটা অসাধারণ ছিল। মানে ইয়র্কারগুলো ভালো এক্সিকিউট করেছেন, যেটা খুবই ভালো লেগেছে। বিকজ একটা প্লেয়ার সে প্রথম টি-20 ম্যাচ খেলছে, অবশ্যই নার্ভাস লাগার কথা। আবার রিপন মন্ডল শেষের দিকে এসে ভালো বোলিং করছে। হ্যাঁ, বিকজ ইন্ডিয়া একটু এক্সপেন্সিভ ছিল, বাট হিট অ্যান্ড ওয়েল, শেষ সময় নিজেকে রিডিম করেছেন। বাংলাদেশের ব্যাটিংটা যদি বলি, সাইফ হাসানের রাফ প্যাচ একদম, মানে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে যে বাজে ফর্মটা শুরু হয়েছে তা এখনও সেটা কন্টিনিউ করতেছে। নিজের সাথে ওয়ানডে সিরিজে একটা ম্যাচে তার পারফরমেন্স ছিল না, ওটো ম্যাচে 50% তাও মানে স্ক্র্যাচি ইনিংস ছিল। পরের দুই ম্যাচে ওটা ব্যর্থ হয়েছেন। আজকের ম্যাচে ওর জাস্ট মানে বল ব্যাটে আসতেছিল না তার। বিকজ লিটন, হ্যাঁ, একটা দুইটা ভালো শট খেলছেন ঠিকই, বাট সে স্ট্রাগল করতেছিল। ইমিডিয়েটলি সে আউট হয়ে যায়। লিটন দাস আসছেন, এসে শুরু থেকে স্পিনারদের উপরে অ্যাটাক করছেন ভালো, পেসারদেরকেও ভালো সামলাইছেন। বাট আসলে ওয়ান শট টু মেনি যেটাকে আমরা বলি, এটা খেলতে গিয়ে আসলে লিটন দাস বলের ট্র্যাজেক্টরিটা আসলে বুঝতে পারেন, বলটা একটু নিচু এসেছিল এবং তিনি পুল করতে যাচ্ছেন, বাট ওই বলটা পুল করার মতো মোটেও ছিল না। তিনি বোল্ড হয়ে যান, বলের ট্র্যাজেক্টরিটা তিনি আসলে রিড করতে পারেন নাই। দেন আপনার হচ্ছে তানজিদ হাসান তামিম যে ইনিংসটা খেলো 25 বলে 20, একটা বাউন্ডারি ছিল সর্বসাকুলে তার ইনিংসে। অ্যান্ড তানজিদ হাসান তামিম আজকে ভীষণ স্ট্রাগল করতেছিল। এবং তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে জিনিসটা আপনি অবজার্ভ করবেন, এটা আমি আগের একটা দুইটা ভিডিওতে বলছিলাম, যে সে যখন বড় টার্গেট চেস করতে তার মেন্টাল ব্লকেট হয়ে যায়, মানে সে বুঝে না সে কি করবে। কিন্তু যখন টার্গেট চলে তখন সে দেখবেন ঠিকই পারফর্ম করছে, কিন্তু টার্গেট যখন অনেক বেশি হয়ে যায় তখন সে পারে না। এবং এটার জন্য তার সে যেমন দায়ী, টিম ম্যানেজমেন্টের একটা দায়ী আছে। তাকে প্রেসার সিচুয়েশনে কীভাবে নিজেকে হ্যান্ডেল করতে, এটা অবশ্যই তাকে শেখাতে হবে, না হলে কিন্তু টাফ হবে। এরপর তো আপনারা দেখছেন যে তহিদ পারভেজ ইমনের মধ্যে একটা পার্টনারশিপ হলো। তারপর ইমন আউট হয়ে যাওয়ার পর শামীম এবং তাহিদ ইমনের একটা পার্টনার হলো। তাহিদ আজকে অনেকদিন পর একটা ভালো ইনিংস খেলো এবং তার মধ্যে যে ইন্টেন্টটা দেখলাম আজকে শুরু থেকে সে অ্যাটাক করতেছিল, হোক সেটা স্পিন হোক সেটা পেস বলার, অনেক অসাধারণ ব্যাটিং করছে সে আজকে। ভালো একটা 50 করছে। হ্যাঁ, ওইটা একটু বলটা বেশি নিচ্ছে, বাট হি ডিড প্লেড ওয়েল। তারপর এই পারভেজ হোসেন ইমন 14 বলে 28, এবং পারভেজ হোসেন ইমনকে মিডল ওভারে খেলানোর আইডিয়াটা আমার কাছে একদম পারফেক্ট লাগতেছে। কেন লাগতেছে? বিকজ তাকে মূলত মিডল ওভারে খেলা হচ্ছে স্পিনারদের ডমিনেট করার জন্য, যেটা এক প্রকার কাজে দিচ্ছে। বিকজ আপনি যদি তার ব্যাটিং স্ট্যাটস দেখেন, ওপেনার হিসেবে হয়তো মোটামুটি সাকসেসফুল, বাট তাকে যখন আপনি 3 নাম্বার 4 নাম্বারে খেলাচ্ছেন টু ডমিনেট এগেন্স্ট দ্য স্পিনার্স মিডল ওভার্সে, আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড মুভ। এবং এটার জন্য টিম ম্যানেজমেন্ট অবশ্যই একটা ক্রেডিট পাবে। অ্যান্ড তারপর শামীম হোসেন পারভেজ, তাকে নিয়ে প্রচুর রকম ট্রল হচ্ছে। দেখবেন আমিও তাকে নিয়ে অনেক ট্রল করছি, বিকজ তার যে রিসেন্ট ফর্ম বা তার যে পারফরমেন্স, সে কনসিস্টেন্ট না। মানে একবার যে ভালো খেলবে দেখা যাবে পর 10 মিনিট সে আবার খারাপ খেলে বসে আছে। তারপর তার দলে তার ঠাকা নিয়ে টানাটানি শুরু হয়েছে।
বাট আজকে যে ইনিংসটা খেলছেন 13 বলে 31 এবং যে নো লুক সিক্সটা তিনি মারতেন এগেনস্ট নেথন স্মিথ, মানে দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। এবং এই তিনজনের যে ব্যাটিং এবং তিনজন যে স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করতে একটা ব্যাট করছে, একটা সময় বাংলাদেশ রেকর্ড রান রেট অনেক পিছাই ছিল, একটা সময় 10 উপর চলে গেছিল। বাট এই সৌদির একটা বলে যখন 18 রান আসলো তারপর থেকে 5 মোমেন্টামটা ক্যাচ করে ফেলছে এবং ওখান থেকে 5 ফিগার টাকাতে হয়নি। অ্যান্ড দেন জাস্ট ওয়েন্ট অল ওভার হচ্ছে আপনার নিউজিল্যান্ড বলার্স, হোক সেটা পেসার হোক সেটা স্পিনার, সবাই প্রচুর লেভেলে মার খেয়েছে। অ্যান্ড আজকের দিনটা ম্যাথু ফিশার কোনো মরতে চাইবেন না, বিকজ হি ওয়েন্ট ফর 53 অফ হিস 4 ওভার্স। এবং তার শেষ ওভারে তিনি দিয়েছেন কত রান জানেন? 25 রান। তার শেষ ওভারে তিনি তার শেষ ওভারে 25 রান দিচ্ছেন। বাংলাদেশের দরকার ছিল 4 ওভারে 30 রান, সেখানে সে ছোটতম বল করতে সে 2টা ওভার সে করছে, টোটাল 2টা ওভার ছিল, তার সে টোটাল রান দিচ্ছে 22 রান। এবং ওইখানে আসলে ম্যাচের মুভমেন্টটা পুরোপুরি বাংলাদেশ ধরে করছে। এরপর তো জানেন যে কি হয়েছে। অ্যান্ড আজকে তহিদি যে ইনিংসটা খেলছেন এর জন্য তিনি অবশ্যই একটা ক্রেডিট পান, বিকজ তাকে নিয়ে প্রচুর ট্রল হচ্ছিল তিনি শুধু অফসাইডে বলটি লেগ সাইডে টেনে খেলেন। বাট তিনি তার ব্যাটিং টেকনিক অনেক ইম্প্রুভমেন্ট আনছেন, যেটা লাস্ট কয়েক ম্যাচ আমরা দেখছি যে তিনি তার ব্যাটিং অনেক ইম্প্রুভমেন্ট আনছেন, উইচ ইজ আ গুড সাইন যে তিনি তার ব্যাটিং নিয়ে কাজ করতেছেন, উইচ ইজ গুড। আমাদের মিডল অর্ডার নিয়ে আমাদের টেনশন নেই, আমাদের ডেড বোলিংও ভালো, বাট ওপেনিং নিয়ে প্লাস হচ্ছে 3 নম্বর পজিশন থেকে লিটন আজকে ব্যাট করছেন, এইগুলো নিয়ে একটু টেনশন হচ্ছে, বিকজ এই 3টে জায়গা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 3টে জায়গা খুবই আপনার হচ্ছে সেন্সিটিভ একটা পজিশন, ব্যাটিং পজিশন, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেট এবং টেস্টেও। সো ওই জায়গাটাতে মনে করি আমাদের একজন বা দুজন ব্যাকআপ ওপেনার রেডি করে রাখতে হবে, যাতে করে তারা তানভীর হাসান বা সাইফ হাসান জায়গায় খেলতে পারে। বিকজ আজকে যে আজকে দুই প্লেয়ার যে পর্যায়ে ব্যাট করছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আপনি বড় ম্যাচে ব্যাট করলে জিতবে না, সবসময় আপনাকে তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারি, ইমন, পারভেজ ইমন বা বলার আপনাকে ম্যাচ জিতাই দেবে না। প্রত্যেকটা ব্যাটসম্যানকে প্রত্যেকটা প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, এবং এই দায়িত্ব যদি বাংলাদেশ নিতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ইন ফিউচার স্পেশালি বড় ম্যাচগুলোতে আরো বেশি কঠিন হয়ে যাবে টু সার্ভাইভ। সো আমি যেটা প্রেফার করি আমাদের টপ অর্ডারকে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, স্পেশালি ওপেনারদেরকে প্লাস লিটন দাসকে। সো আজকের ম্যাচটা বেশি উপভোগ করলাম এবং অনেকদিন পর হলো বাংলাদেশ ডমিনেট করে একটা টি20 ম্যাচ দিচ্ছে, এটা বাংলাদেশের টি20 হায়ার সাকসেসফুল, সেটাকে হায়ার সাকসেসফুল এসেছিল 171, যেটা এই চট্টগ্রামে তারা করছিল। অ্যান্ড many congratulations to Bangladesh cricket team on this win, they deserved it. While নিউজিল্যান্ড অনেক মিস্টেক করছে, তারা পর ম্যাচ অবশ্যই কামব্যাক করার চেষ্টা করবে, বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সিরিজটা জিতার, যদি তারা পর ম্যাচ আসলে কোনো ভুল না করে তাহলে সিরিজটা তারা জিতে যাবে, যেটা পরের ম্যাচ হচ্ছে আপনার বুধবার দিন। সো দেখা যায় কি হয়, অ্যান্ড হোপফুলি আশা করা যায় যে বাংলাদেশের ম্যাচে জিতবে। অ্যান্ড ওয়ান্স এগেইন কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ। সো এই ছিল আজকে আমার ম্যাচ রিভিউ কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করবেন। সো আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল দ্বিতীয় টি20 প্রিভিউ নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।